সেনাবাহিনীকে অব্যাহত হুমকি, এবার ডিজিএফআইকে হুমকি। সেনাবাহিনী আসলে কি করবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রাজনীতি আবারও 360 ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন, সরে দাঁড়াবেন। ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারই রাখেন না, তার কোনো ক্ষমতাই নেই, তার কোনো এখতিয়ার নেই, এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটল। এই কথার আগমন ধ্বনি শোনালেন আলোচিত সমালোচিত কবি অ্যাক্টিভিস্ট ফরহাদ মজহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আর একটু অনুরোধ করবো, আপনাদের ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। রাজনীতি আবারও 360 ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন, সরে দাঁড়াবেন, এটা স্পষ্ট হচ্ছে। যদি ইউনূস নিজেও সরে যেতে চাচ্ছেন, ইউনূস নিজেও নাও থাকতে পারেন। 111 ঘটবে মাস্ট, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে। 111 সরকার এসেই জরুরি অবস্থা জারি করবে, বড় রাজনীতি নিষিদ্ধ করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে, ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে। যে কোনো মুহূর্তে রাজনীতি ইউটার্ন নিতে পারে। রাজনীতি এখন অবস্থা হচ্ছে, আমরা মাঝে মাঝে বলি 360 ডিগ্রি ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে যাবে। হ্যাঁ, রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি। আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে রাজনীতির গ্রামার মেনে বোঝা যায় না কি হবে। যেমন ইউনূস সরকার সংস্কার না করে একটা কারচুপি নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাইবেন, কেউ কল্পনা করেছে? ভুলে গেছে না 360 ডিগ্রি হয়েছে না? জনগণ ইউনূসের বলেছে যে স্যার আপনাকে 5 বছর চাই, সেই ইউনূসকে জনগণ বলছে এখন ধান্দাবাজ, দুর্বল চিত্তের লোক, এখন কারচুপির আয়োজন করছে। বিএনপি যেই ইউনূসকে বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করতো, ইউনূসও বিএনপিকে ভালোভাবে দেখতো না, সেই ইউনূসকে এখন পীর মানে বিএনপি। রাজনীতি তো এইভাবেই হয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা। রাজনীতি এখন কোন অবস্থা আছে? এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ভাগ বাটোয়ারার কারচুপি নির্বাচন, সংঘাতময় নির্বাচন। বিএনপিকে যেভাবে ক্ষমতা দিয়ে ইউনূস পালাবেন বা চলে যাবেন, কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না। এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না? চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন। জামাত ইসলামী মাঠে নামছে, চরমোনাই মাঠে নামবে, এনসিপিও বেঁকে বসছে। এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন, কি খেলে তারা। এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব উপদেষ্টা, মানে আসিফ ঘোষণা দিয়ে দিচ্ছে। আসিফ ঘোষণা দেওয়া মানে কি? মাহফুজও যাবে। তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাব, এর মানে আসিফ সরকারে থাকছে না। কেন থাকছে না? দেখেন, আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না? এটা জরুরি না। নির্বাচনের চাইতে সরকারে থাকাটা, যাতে নির্বাচনটা সুন্দর হয় বা এনসিপি কে ফেভার করতেও সরকারে থাকাটা জরুরি। মানে এর মানে হচ্ছে নির্বাচন স্পষ্টই কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। ওই কারচুপি নির্বাচনের দায়ভার আসিফ মাহফুজ ওরা নিবে না, এবং ওই কারচুপি নির্বাচন ঠেকাতে যা করা দরকার আসিফ মাহফুজরা এবং এই সরকারে আসিফ মাহফুজ পন্থী বা অনেকেই আছে, তারা এটা করবে। আর কারচুপির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে তো এখানে জামাত, এনসিপি, চরমোনাইও আছে। এখন এটা করতে গেলেই 111 টাইপের কিছু আসবে, জরুরি অবস্থা জারি করা লাগবে, কোনো সন্দেহ নেই। কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে। আওয়ামী লীগ কিছুটা সুবিধা নেবে, কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান, বিপ্লবী অনেক কিছুর দাবিতে মাঠে নামবে। তখন যদি ভালো কোনো সরকার আসে, তারাও এই চাঁদাবাজি বন্ধে, জরুরি অবস্থা অপারেশন চালানো, এগুলো করতে হবে। এখন যদি ভালো 111 সরকার আসে, গুড 111 সরকার, তাহলে তারা 1-1.5 মাসের জন্য বা 2 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে, আর খারাপ কেউ আসতে 6 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজির রাষ্ট্রীয় বৈধতা, এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার পর, জুলাই ঘোষণাপত্র মানে ইউনূস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনালাইজ হওয়া এবং এটা দৃশ্যমান হওয়া, বিএনপির মনের মতো একটা ঘোষণাপত্র দিয়ে দিয়েছে। এরপর থেকে এই পুলিশের ভাষ্যগুলো দেখেন, বিএনপি চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে না, চাঁদাবাজির দাবিতে কোপাকপি হয়, মারামারি হয়। পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না, এটা ইন্টারনাল বিষয়, এলাকার একটা ঘটনা। এর মানে কি? বিএনপিকে গ্লোরিফাই করছে, পুরো প্রশাসন, রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে। অর্থাৎ এটা আসিফ মাহফুজরা বসে বসে দেখবেন, এটা হয় না। আবার ইউনূস, এনসিপি, আসিফ মাহফুজ ওদের সাথে যে সম্পর্ক রাখতেন সেই জায়গায় নাই। ইউনূস পোল্টি মেরেছেন দুর্বল চিত্তের কারণে। ইউনূস দেখছেন যে আমি পাচ্ছি না, বিএনপি ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ওয়াকার ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ইরিটেট করতে 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 একদম ইউনূসের মাথা নষ্ট করে দিয়েছে। এই জন্য ইউনূস নিজেই এক প্রকার 111 হয়ে গিয়েছেন। 111 নানান ফরম্যাট আছে, ইউনূস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে। ইউনূস এখন ধরুন, আমি যেটা বলেছি, তো এই জায়গাটায় এই যে আসিফ মাহফুজের যে সিদ্ধান্ত, মাহফুজ এটা বলেন না, কিন্তু এটাই বলবেন
যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো, তফসিল ঘোষণার আগেই বা তফসিল ঘোষণার মানে যে কোনো সময়, তফসিল ঘোষণার আগে মানে কালকেও হতে পারে, বা জামাত মানে আন্দোলন জোরালো হলেও হতে পারে। তো ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচন, কারচুপি নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। ওদের পদত্যাগ ইটসেলফ ভূমিকা রাখবে, এবং পদত্যাগ করে ওরা সরকারের ভিতরে অনেক গোপন কারচুপির হিসাব নিকাশ ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে, রাজপথে নিয়ে ভূমিকা রাখবে। অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না। 111 টাইপের কিছু একটা, আগে 111 টাইপের কি, মিলিটারি এখানে ইন্টারভিন করবে ইনডিরেক্টলি, তারা এই সুযোগ নিতে পারে। তবে সবচেয়ে ভালো হয়, আমরা 111 জরুরি অবস্থা এগুলো চাই না, আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করবে এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জনগণের নির্বাচন করবে, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করবে, আফটার রিফর্মস, আফটার আওয়ামী লীগের বিচার। ইয়ার সিস্টেম বিষয়ে একটা সমাধান হতে হবে, আপনি মানেন বা না মানে একটা সমাধান আসতে হবে, কিন্তু আপনি আলোচনায় আনবেন না, এগুলো চলবে না। অতএব এই আসিফের পদত্যাগ করার যে ঘোষণা, এটা যুগান্তকারী ঘোষণা। নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার কল্যাণ উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এই আসিফ অনেকবার বলেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, করতে দেওয়া হয়নি আসিফকে। বিএনপি সব জায়গায় ঠেকিয়ে দিয়েছে, একদম বিএনপির মতন মনের মতন করে, মাগুরার উপনির্বাচনের মতন করে সবকিছু সাজিয়েছে। আসিফ মাহমুদকে কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না। সর্বশেষে বলেছিল আসিফ যে না, রাজনৈতিক দলগুলো একমত হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, ঠিক আছে, তার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, সব নাও কিছু হোক, কিন্তু না, কিচ্ছু করতে দেওয়া হবে না। ফরহাদ মজহারের কথা তিনি যেটা বলেছেন তার শিরোনামটা একটু আমরা দেখে নিই। সমকাল শিরোনাম করছে, ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই, ফরহাদ মজহার। সেখানেই তিনি বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই, তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টা, তিনি চুপ্পুর উপদেষ্টা, গণ অভ্যুত্থানের নেতা নন, তিনি গণ অভ্যুত্থানের একটি ফল মাত্র। তিনি বলেছেন ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে চায়নি। তিনি প্রফেসর ইউনূসকে চুপ্পুর উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন, যদিও সংবিধান বলে সেটাই আসলে সত্য কথা। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা, যেভাবে তারা শপথ নিয়েছেন। কারণ 106 অনুচ্ছেদের সংবিধানের যে রেফারেন্স, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্সে রাষ্ট্রপতিকে বলা হয়েছিল আপনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তাকে বলা হয়নি যে আপনি সরকার গঠন করতে পারেন। তার মানে হচ্ছে যে এটা একটা সরকার নয়, ওনারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্নভাবে পরিচালনা করার জন্য, ফাংশন করার জন্য কাজ করবেন, তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবেই কাজ করবেন। ফরহাদ মজহারের যে রাগ সেটা হচ্ছে যে 8 আগস্ট কেন সংবিধানের আলোকে শপথ নিল এই সরকার, কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না, কেন জাতীয় সরকার গঠন করা হলো না, এবং এখনো ফরহাদ মজহার সহ বেশ অনেকজনের চেষ্টা রয়েছে এই সরকারকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে একটা বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা। যে কথা আমরা গতকালকে এনসিপির যুব সম্মেলনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মুখেও শুনেছি, তিনি সরাসরি বলেছেন গণভবন আমরা গুড়িয়ে দিয়েছি, আরেকটা ভবন রয়েছে সেটা হচ্ছে বঙ্গভবন, মানে সেটাকেও গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। সেটাতেও এক ধরনের মব হবে। গণভবন গুড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটটা আলাদা ছিল, তখন বিজয়ের উল্লাসে কে কি করেছে লাগাম ছাড়া সেটা কন্ট্রোল করার মতো অবস্থা ছিল না, তখন কোনো সরকার ফাংশন করছিল না। কিন্তু যখন সরকার ফাংশন করছে, 1 বছর বয়স পেরিয়ে গেল সরকারের, তখন যদি কেউ মবের ভয় দেখায় এবং মবের ভয় দেখিয়ে বঙ্গভবন গুড়িয়ে দেওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র ঠিকভাবে ফাংশন করছে না, সরকার ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না। ফরহাদ মজহার বলেছেন যে সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমরা আবার লড়াই করে গণ অভ্যুত্থানের দিকে যাব। তার মানে আবারও একটা লড়াইয়ের ডাক আসছে, এবং সেই লড়াইটা কি ফেব্রুয়ারির নির্বাচনটাকে ঠেকানোর লড়াই? সম্ভবত সেই লড়াইয়ের দিকেই যাচ্ছে পরিস্থিতি। গতকাল এনসিপির নেতাদের বক্তব্য, চরমনাই পীরের বক্তব্য, নাহিদ ইসলামের স্পেসিফিক জুলাই অভ্যুত্থান সম্পর্কে অবস্থান, আজকে জামাতের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতি, এই দাবিগুলো নিয়ে মিছিল, এই ব্যাপারগুলো বলে যে পেছন থেকে ফরহাদ মজহাররা আসলে দাবার গুটিটা সাজাচ্ছেন, এবং সেই গুটি অনুযায়ী নতুন খেলা হবে। নতুন খেলাটা যেটা হবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, প্রফেসর ইউনূসের এই সরকার হয় এই ফরম্যাটে থাকবে, অথবা এই সরকারের ফরম্যাট চেঞ্জ করে জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার তৈরি করা হবে, 72-এর সংবিধান ফেলে দেওয়া হবে, জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রের আলোকে দেশ চলবে, সেরকম পন্থার দিকেই যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
ফরহাদ মাজার যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন সরকারকে এবং এনসিপিকে, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন, ফরহাদ মাজারই মূলত এই শব্দগুলো সাপ্লাই দিয়েছেন, যেগুলো সংবিধানের মূল নীতি হিসেবে সরকার নিয়ে আসতে চাইছে, সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। এই শব্দগুলো ফরহাদ মাজার কোথায় থেকে আমদানি করলেন? এই শব্দগুলো কি ফরহাদ মাজারের নিজের তৈরি করা? না, এই শব্দগুলো তিনি নিয়েছেন, ধার করেছেন স্বাধীনতার মহান ঘোষণাপত্র থেকে। মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, যেটা 1971 সালের 10 এপ্রিল ঘোষণাপত্রটা দেওয়া হয়, যে ঘোষণাপত্রের আলোকে 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং যে ঘোষণাপত্রের আলোকেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, পরবর্তীতে যে ঘোষণাপত্রের আলোকেই 72-এর সংবিধান রচিত হয়, সেই ঘোষণাপত্রে এই 3টি শব্দ ব্যবহার করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র থেকে যে মুক্তিযুদ্ধকে পাশ কাটানোর চেষ্টা হচ্ছে, যে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলার এক ধরনের পাঁয়তারা চলছে, সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র থেকে আপনি 3টা শব্দ নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই শব্দগুলো নিয়ে এবার সেটা সংবিধানে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন, অথচ সেটা স্বাধীনতার ঘোষণাপত্রে আছে। স্বাধীনতার ঘোষণাপত্রের শব্দ নিয়ে এসে আপনি সংবিধানে ঢোকাতে চাইছেন। তাহলে আপনি কি 71 থেকে বের হতে পারলেন? আপনি কি নতুন শব্দের স্রষ্টা হতে পারলেন না। আপনাকে ধার করতে হলো ওই মহান মুক্তিযুদ্ধকেই আপনাকে অবলম্বন করতে হলো। তাহলে এই যে এত আয়োজন, মুক্তিযুদ্ধকে 24-এর সঙ্গে তুলনা করা, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে 47-কে ওন করা, 47-কে আমাদের ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করা, মুজিববাদের কবর রচনা করতে যাওয়া, অথচ গত 50 বছরে মানে মুজিববাদ এই শব্দ কিংবা এই স্লোগান বাংলাদেশে হয়নি, আওয়ামী লীগ কখনো দেয়নি। সেনাবাহিনীকে অব্যাহত হুমকি, এবার ডিজিএফআইকে হুমকি। সেনাবাহিনী আসলে কি করবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অতীতে অন্ততপক্ষে আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীকে অব্যাহতভাবে কে বা কারা হুমকি দেয়। কিন্তু আজকে একটা নতুন বাংলাদেশ দেখছি। নতুন বাংলাদেশ বলছে কতিপয় গোষ্ঠী। এই নতুন বাংলাদেশে বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিটা কারা দিচ্ছেন? যাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করেছে। আজকে এই যে নতুন বাংলাদেশ নির্মাণে সহযোগিতা যদি বলেন, 2024-এর জুলাই আগস্টে যে সহিংসতা ঘটেছিল, সেই সহিংসতার পক্ষে অবস্থান নেওয়াদের পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছিল, এটি বলবার অপেক্ষা রাখে না। আমি বারবারই বলি যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া, সেনাবাহিনীর পক্ষাবলম্বন ছাড়া সহিংসতাকারীরা সফল হতো না এবং বিগত আওয়ামী লীগ সরকার, নির্বাচিত একটি সরকারের পতন ঘটতো না। পতন ঘটে একটা বিদঘুটে টাইপের সরকার গঠিত হতো না। এবং সরকার পতন ঘটেছে, বিদঘুটে সরকার গঠিত হয়েছে এবং এই বিদঘুটে সরকারের অংশীজন কারা? যারা প্রথমত ছিল ছাত্র, চাকরিতে কোটার দাবিতে আন্দোলন, পরবর্তীতে সরকার পতনের আন্দোলন করা, এরা আবার সমন্বয়ক নামে পরিচিত ছিল, তৎপরবর্তীকালে তারা আবার রাজনৈতিক দল করেছে। এরাই সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। আমি বললাম যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া এদের বাবার ক্ষমতা ছিল না, এদের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না যে একটি সরকারকে ফেলে দেয়। কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায়, সেনার সমর্থনে একটি সরকার পড়ে গেছে। এই পড়ে যাওয়ার পরে তারা সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে তারাই। এদের এই যে নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া সেনাবাহিনী নিয়ে বিতর্কিত কথা বলেছে। সেদিন একটা ছেলে দেখলাম, কি নাম, ওই যে ইনকিলাব মঞ্চের, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে এমনটাও বলেছে এবং কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথাও বলেছে। সেনাবাহিনী সহ্য করে যাচ্ছে, হজম করে যাচ্ছে, উল্টো পাহারা দিচ্ছে, উল্টো নিরাপত্তা দিচ্ছে। আপনারা গোপালগঞ্জে দেখলেন যে নিরাপত্তা দিয়ে এদেরকে কিভাবে সেনাবাহিনী নিয়ে এলো, এপিসিতে করে বহন করে নিয়ে এলো। আর এসবেরই ধারাবাহিকতায়, হুমকি ধমকিরই ধারাবাহিকতায় এনসিপির একটা নেতা গতকাল মঙ্গলবার হুমকি দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল এক বক্তব্যে বলেছেন, একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করা। কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায়। আপনাদের আয়না ঘর ভেঙে দিয়েছি, সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়না ঘর কেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটার সংস্কার করতে হবে। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স
যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত। এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থাকে, সেই প্রধান সামরিক গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবে, ক্যান্টনমেন্টের এইটা খুলে আনবে কেউ কেউ। সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী হজম করছে, এভাবে কতটা হজম করবে? সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ, এদের উপরে ক্ষুব্ধ। আমি জানি যে সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ এদের উপরে সংক্ষুব্ধ, কিন্তু সংক্ষুব্ধ হয়েও এখনো পর্যন্ত সেই সংক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখছি না। আজকে এই যে ছোট্ট একটি ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, এদেরকে নেতা বানিয়েছে কে আসলে? যদি বলেন যে নেতা বানিয়েছে সেনাবাহিনী, তাহলেও ভুল হবে না, কারণ একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপট পরিবর্তনের মূল ক্রিয়াত্মক ভূমিকায় অবতীর্ণ ছিল সেনাবাহিনী। তারা যত আন্দোলন করুক, যত সংগ্রাম করুক, যত সহিংসতা করুক, সেনাবাহিনী যদি কঠোর হতো, তাদের আন্দোলন, সহিংসতা, তাদের বিপ্লব কিচ্ছু হতো না। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।